এক যুগ আগেও আমরা শুনতাম বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা 2 কোটি এবং এই সংখ্যাটির কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি, কিন্তু এখন অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে এটি অন্তত 3 কোটি ছাড়িয়েছে। আসলে কত এর পরিসংখ্যান, কত সংখ্যক শিশু কিডনি রোগে আক্রান্ত, বড়রা কত সংখ্যক, এটি আসলে সুনির্দিষ্ট হিসেব আমাদের কাছে নেই। কিন্তু আমাদের পরিসংখ্যানের চেয়েও আমাদের মূল গল্প হচ্ছে যে আমরা এই রোগীদেরকে কিভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ জীবনে ফেরাতে পারি। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি বয়স ভেদে কিডনি রোগের চিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সাবেক পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার গোলাম মাইনুদ্দিন, সাবেক চেয়ারম্যান, শিশু কিডনি রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি প্রথমেই স্যারের কাছে একটু জানতে চাই যে এই যে কিডনি রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে এবং আমরা এও জানি যে বাংলাদেশে শুধু ডায়ালাইসিস দিতে গিয়ে গড়ে একজনের পেছনে মাসে খরচ হয়ে যায় 42,000 টাকা, একটি গবেষণা বলছে বিআইডিএসের, এবং 93% মানুষই একটি সময় গিয়ে আসলে এই অর্থের যোগান দিতে পারে না। বাস্তবতাটা এরকম। এখন তারও আগে জানতে চাই যে কিডনি রোগ কেন এত বেশি বাড়ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, নাকি সারা পৃথিবীতেই চিত্র একই রকম? আসলে ধন্যবাদ আপনাকে আপনার এই পরিসংখ্যান নিয়ে কথা বলার জন্য। আপনি জানেন সারা বিশ্বেই কিন্তু কিডনি রোগ দিন দিন বেড়ে যাচ্ছে, সেই পরিমাণে আমাদের দেশেও বাড়তেছে। বাড়ার কারণ হলো যে বিশেষ করে যে কমন কারণগুলি, সাধারণ কারণগুলি যেগুলিতে কিডনি বিকল হয়, আমরা মোস্টলি কিডনি বিকল নিয়ে কথা বলতেছি। আপনি জানেন যে কিডনি বিকল দুইটাই আছে, একটা হলো আকস্মিক কিডনি বিকল আর একটা হলো ধীরে ধীরে ধীরগতিতে কিডনি বিকল। আমাদের আসলে আজকের মধ্যে ট্রফিটা যেভাবে বলছেন যে আগে ছিল বলতো 2 কোটি, এখন বলা হচ্ছে 3 কোটি থেকে 3.5 কোটি লোক, যদিও একজ্যাক্ট পরিসংখ্যান নেই যে আমরা নিজেরা বিশ্বাস করি এভাবে রোগীগুলি ভুগতেছে। সেটা আমরা ধীরগতি কিডনি রোগটাকে বোঝাচ্ছি। ধীরগতি কিডনি রোগের আগে আমাদের দেশে সমস্ত পৃথিবীতে কিন্তু একটাই কারণ হলো ডায়াবেটিস। আমাদের জীবন ব্যবস্থা যেভাবে আমরা চলতেছি, যেভাবে চলার কথা বা আমাদের যে লাইফস্টাইল, তাতেই ডায়াবেটিস রোগটা বেড়ে যাচ্ছে। সমস্ত পৃথিবীতে যদি 1 নম্বর কারণ যে ধীরগতি কিডনি বিকলের, সেটা হলো ডায়াবেটিস মেলাটা। আমরা যদিও বলি আমাদের দেশে এখনও ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাকচুয়ালি যেটা ইনফেকশন রিলেটেড যে গ্লোমেরুলোনেফ্রাইটিসটা হয়, গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কিডনির যে সাকনি আছে তার প্রদাহ, সেটা আমাদের দেশে এখনও মনে করা হয় যে 1 নম্বর কারণ। কিন্তু সমস্ত পৃথিবীতে যে হিসেবে ডায়াবেটিস বাড়তেছে, আমাদের দেশও যে হিসেবে আমরা আমাদের লাইফস্টাইল, আমাদের ওয়েস্টার্ন লাইফস্টাইল আমরা মানে নিতেছি, তাতে আমাদের চলাবসা যেভাবে ডায়াবেটিসটা আমাদের 1 নম্বর কারণেই হয়ে আসবে। যদিও পৃথিবীতে এখনও 1 নম্বর কারণ, কিন্তু আমরা বোধহয় অতি সত্তর আমাদের দেশে ডায়াবেটিস যেভাবে বাড়তেছে তাতে 1 নম্বর কারণ ডায়াবেটিসই হবে। তারপর আপনি জানেন অন্যান্য কারণের মধ্যে যে ব্লাড প্রেশার, ডায়াবেটিসের পরপর যদি ডায়াবেটিস হয়ে থাকে আলটিমেটলি ব্লাড প্রেশার হচ্ছে, তাহলে ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা অবস্ট্রাকটিভ কিডনি ডিজিজ বা কিডনির কতগুলি কারণে যে আমাদের এই ক্রনিক কিডনি ডিজিজ যেটা হচ্ছে সে বাড়তেছে। সেই জন্যই সমস্ত পৃথিবী যখন বাড়তেছে, আমাদের দেশেও যে পরিমাণটা বাড়তেছে, যদিও একজ্যাক্ট পরিসংখ্যান নাই, আমি বলতে সেটা আগে 2 কোটি বললো, এখন সেটা পরিমাণ 3 কোটি থেকে 3.5 কোটি হয়েছে। স্যার, আমি আরও কারণ সম্পর্কে আপনার কাছে আসবো। অধ্যাপক মাইনুদ্দিন, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আপনি দেখবেন যে মোটা দাগে বড়দের কিডনি রোগ নিয়েই বারে বারে আলোচনা হয়, শিশুদের কিডনি রোগটা তুলনামূলকভাবে আলোচনায় উপেক্ষিত হয়। শিশু কিডনি রোগীর অবস্থা এই 3.5 কোটি বা 3 কোটির মধ্যে তাদের অবস্থান কীরকম? শিশু কিডনি রিলেটেড যতগুলো কমপ্লিকেটেড রোগ ওখানে তো সাধারণত আসে। তারপরে সেখানে আমার যে অভিজ্ঞতা, তাতে আমি দেখলাম যে ইন দ্য নেম অফ হার্ট ফেলিওর, ইন দ্য নেম অফ ওই যে হাইপারটেনশন অথবা জন্মগত আনডায়াগনোসড, এইভাবে দেখা যাচ্ছে যে প্রচুর কিডনি রোগী মারা যাচ্ছে। এগুলো আগে ডায়াগনোসিস হতো না, সার্জারিটা বলছে ডায়াবেটিস একটা। তো কাজে এই জিনিসগুলো আগে কখনো, এই যে আলট্রাসোনোগ্রাফি এখন তো আগে 2D 3D, এখন হচ্ছে 4, 5D চলে আসছে, যার ফলে একদম অ্যাকুরেটলি ওরা ব্রেনের অ্যানোমেলি, যেটা 12 সপ্তাহ পরে কিডনি ম্যাচিউরড হয়ে যায়, মোটামুটি ডায়াগনোসিস করা যায় অ্যানোমেলিগুলো। এবং ইউরিন তৈরি শুরু হয় কিডনিতে জন্মের আগে 9 থেকে 12 সপ্তাহের মধ্যে, এবং স্ট্রাকচার 12 সপ্তাহের মধ্যে মোটামুটি হয়ে যায়, সাইজ ছোটো, তো ওরা কিছু ডিটেক্ট করতে পারে। এখন আলট্রাসোনোগ্রাফি মোটামুটি বাংলাদেশে সবখানে হচ্ছে, আর যারা এটার উপর ট্রেন্ড ওরা, অথবা আমরা পাঠাইলে ওরা ওইভাবে চিন্তা করে দেখা যায় যে যখনই বললো যে কিডনিতে একটু সমস্যা,
আর একটা অ্যানোমালি থাকলে দেখা যায়, এটা আমাদের সায়েন্স রিসার্চ বলতেছে, একটা অ্যানোমালি থাকলে আরও সার্চ ফর আদার অ্যানোমালি, যখন ব্রেনে থাকে, হার্টে থাকে, তো ওরা সবাই এবার দেখে অবশ্য। তো সেই জন্য যখন ডায়াগনোসিস হয় তখন এই যে ভয় প্লাস ডায়াগনোসিস হচ্ছে, এই ডেলিভারি হওয়া পর্যন্ত এই যে ছুটাছুটি করা, এই যে প্রেগনেন্সি নিয়ে, তো এই ডায়াগনোসিসগুলো হচ্ছে। বিদেশে কিন্তু জন্মের আগে চিকিৎসা শুরু হয়। আমাদের দেশে তো আমরা এখনও এভাবে করতে পারিনি, কিন্তু ডায়াগনোসিস করতে পারি। ধরেন অ্যামনিওটিক ফ্লুইড যে পানির মধ্যে আছে কতটুকু বেশি কম, এটা থেকে অনেকগুলো ডিজিজ ডায়াগনোসিস করা যায়। আবার সিস্টিক ডিজিজ অনেকগুলো ডায়াগনোসিস করতে পারে, এবং তখন আমরা বলে দিই যে এইভাবে যদি তো কন্টিনিউ করেন প্রেগনেন্সি আসলে প্রেগনেন্সিটা কন্টিনিউ করুক, ভাইয়াবল এজ পর্যন্ত পৌঁছে যাক। পৌঁছে গেলে তখন আমরা যখন মনে করি যে লাইফ মে বি ইনডেঞ্জার্ড ইফ ইউ কন্টিনিউ দি প্রেগনেন্সি, তখন আমরা প্রেগনেন্সি টার্মিনেট করতে বলি। কিন্তু আমি মনে করি, আমি যেহেতু অস্ট্রেলিয়ার মতো জায়গাতে ছিলাম, হাইয়েস্ট সেন্টার ইন দি ওয়ার্ল্ড একটা, তো সেখানে দেখছি যে ওরা যেভাবে অ্যাপ্রোচ করে, আমাদের দেশের ডাক্তাররা অনেকেই এটা পারে, এবং অন্তত মেসেজগুলো দিতে পারে যে এটা আননেসেসারি। তার আগে জানতে চাই যে এই পরিসংখ্যানগত দিক থেকে আনুমানিক কত? পরিসংখ্যান করে আগে আমাদের যে একটা থিসিস, আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা এমডি করছিল, প্রায় 50 লাখ উপরে বলছে, তাও এখন থেকে 10 বছর রেখে, তাই সেই সংখ্যারে ওনাদের 3 কোটি, তখন ছিল 12 কোটি। তো সেই অনুসারে এটা, কিন্তু আমি নিজে চেষ্টা করছি যে কমন রোগগুলোর মধ্যে তারপর নেফ্রোটিক সিন্ড্রোম, যেটা গা ফুলে যায়, প্রস্রাব কমে যায়, সেটা চিকিৎসা করাও যায়। কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম যে ডাক্তাররাই আমাকে ইয়ে দেন না, মানে অ্যাটলিস্ট আমাকে ইনফরমেশনটা দিবে, আপনার মধ্যে কটা রোগী ভর্তি হয়েছে, কটা উপজেলা থেকে, সবাই বলে যে আমার কার বলে ইমেল নাই, কার বলে মানে এটাতে কোনো আগ্রহ আর কি। তো এটি গ্র্যান্ড কমিশন প্রজেক্ট ছিল, কিন্তু এটা শেষ করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। তো সেইটা সেই হিসেবে বলতেছে, আমার ইচ্ছা ছিল যে আরেকটা প্রজেক্ট নিয়ে, যে মানে যেমন আমাদের অনেকে করতেছে, ওই যে নিউরোলজিক্যাল প্রজেক্ট আছে, গভর্নমেন্ট এগুলো উৎসাহিত করছে, কি বলে ইনভেস্টেড গ্র্যান্ড কমিশন, কিন্তু আমি যেহেতু মানুষ দিচ্ছে না, অত বিদেশে দেখছে যে প্রত্যেকটা রোগীর ডাটাবেজে থাকবে। আপনি জন্মের আগেই প্রেগনেন্সি হওয়ার সাথে সাথে যে ডাটাবেজে ঢুকলো প্রত্যেকটা ইভেন্ট, সেটি আরেক আমাদের থাকে না। এই জন্যই আমাদের নাই স্যার, আমাদের এখন অনেক রোগী আছে, আর আমাদের রোগী স্যার যেটা বললো নাম্বার বাড়ার কোনো আরেকটা কারণ আছে। আমাদের আগে স্যার মানে তো ডায়রিয়া ডিসেন্ট্রিতে, যখন আইসিডির ভিতরে ওআরএস যখন ট্রায়াল চলতেছিল, তখন ওআরএস মানে ডায়রিয়ার জন্য, কলরার জন্য, আমরাও দেখছি কলরাতে অনেক গ্রাম মারা গেছে। তো এই যে সেক্ষেত্রে এখন কিন্তু ওই রোগীগুলো মারা যায় না। এবং প্রত্যেকদিন আমরা যখন স্ট্যান্ডে ছিলাম, সকালে গিয়ে দেখলাম আজকে গোটা মারা গেছে। ওখান তো বলছে অ্যাভারেজে 2টা ওই আইসিডিউতে এসে এখানে মারা যেত ডায়ালিসিস করার পরেও। এখন কিন্তু ওই রোগীগুলো মারা যায় না। ইয়ারলি মানে আকস্মিক কিডনি যেটা দেখা যায় লেস দেন 3% ডেথ। তো ওই জন্য ইনসিডেন্স বেড়ে যাচ্ছে। এদের যে বাজেট সরকার থেকে কোনো অথবা কোনো প্রজেক্ট নাই যে এদেরকে হেল্প করার, তো এই জন্য এগুলো আস্তে কিউমুলেটিভ ওইতে ক্রনিক ডিজিজ, সব ক্রনিক ডিজিজ এখন কিন্তু বেড়ে যাচ্ছে, যেহেতু চিকিৎসাটা অনেক উন্নত। আপনার কাছে আসবো অধ্যাপক জাহাঙ্গীর কবির, আপনার কাছে জানতে চাই যে আমরা যেমন বড়দের বয়সটাকে যেখান থেকে ধরি আর শিশুদের যতদূর পর্যন্ত ধরি, এই মাঝামাঝি যে বয়সটা আছে কিডনি রোগে হয়তো 40 বা 50 এই জায়গাগুলোতে তো আক্রান্ত হবার হার বেশি। তাহলে শিশু বয়সের পরে 15, 16 বা 18 থেকে 30 এই জায়গায় আক্রান্তের হার কেমন, বা আপনারা কেমন রোগী পান? এই জায়গায় আক্রান্ত হার অ্যাকচুয়ালি অত বেশি না, তবে আক্রান্ত হয়। সেটা মোস্টলি অ্যাকচুয়ালি জিএন থেকে হয়। জিএন মানে গ্লোমেরুলার, যেটা কিডনির সাগ্নির প্রদাহ, সেটার জন্য হয়। সেটা অনেক কিডনি ডিজিজ হয় না আর কি এখানে? না, হয় একটা হয় যে বাচ্চাদের কনজেনিটাল যদি ডিজিজ থাকে, যে জন্মগত যদি কিডনির দোষ থাকে, সেখান থেকে হয়। তারপরে ইনফেকশন থেকে হয়। আরেকটা বললাম যে আপনার যে আমাদের দেশের জিএন দেখবেন, বিশেষ করে শীতকালে এই যে খোসপাসটা যে হয়, সেইটা থেকেই তো, অথবা গলা ব্যথা হয়। এগুলো কোনো মানুষের একটু চিকিৎসাও করে না, মনে করে যে কদিন পরে তেমনি এটা পেলে করলেও গলা ব্যথাটা করে না, বলে এটা কদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্য কথা, ধরেন 5-6 বছরের বয়সে এই জিনিসটা হলো, কিন্তু 10-15 বছর পরে দেখলাম যে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে তার কিডনিটা ফেল হচ্ছে, সে জানেও না। দুটো লক্ষণের সাথে সম্পর্কটা কোথায় স্যার, কিডনি বিকলের? পাচড়া এবং গলা ব্যথা, এই দুটোর সাথে সম্পর্ক কি? খোসপাসরা এবং গলা ব্যথা দুইটাই ইটসেলফ কোনো কিডনিকে বিকল করে না, কিন্তু যেই অর্গানিজমটা করে সেটার ইমিউনোলজিক্যাল ইয়ের জন্য, মানে মিলের জন্য, দুইটাই আলটিমেটলি যায় এফেক্ট করে কিডনির সাকুনিটাকে। সেটা 10 থেকে 15 বছর পরে গিয়ে
সিকনেস থাকলে, এবং এটা যখন এটা স্কিন ইনফেকশন হয়, দুটো কি একসাথে হতে পারে কিনা, মানে গলা ব্যথা এবং খোসপচড়া একসাথে না, হতে ওটা পারে? দুজনে ইজ নট নেসেসারি যে গলা ব্যথা আর খোসপা দুইটাই সেপারেট ডিজিজ। তা আমার গলা ব্যথা হলো, টনসিলাইটিসের ফল ফেরিনজাইটিস হলো, মানে এইগুলা থাকলে আমি কোন পর্যায়ে আসলে আমার পরীক্ষা নিরীক্ষা করব বা চিকিৎসকের কাছে যাব? না এটার যেটা যদি আমরা যদি খোসপচড়া হয় বা গলা ব্যথা হয়, এটাই ইগনোর না করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ইগনোর না করে এটার ট্রিটমেন্ট করাটাই ভালো। যে ট্রিটমেন্টটা করে নেন তাহলে এটা হওয়ার কথা। আমরা ছোটোকালে যেমন আমরা সবাই কিন্তু হয়তো কোনো না কোনো ছোট্টে ভুগেছি অথবা খোসপচড়া হয়েছে, কিন্তু চিকিৎসা করলে এই জিনিসগুলি হয়। যদি চিকিৎসা না করা হয় বা অবহেলা করা হয় তাহলে হয়তো সে ভালো হয়ে গেল, কিন্তু 10 to 15 ইয়ার্স পরে গিয়ে তার কিডনি রোগের সমস্যা হলো, যেটা আমাদের দেশে এখনও 1 নম্বর কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এটা নাই। কারণ উন্নত বিশ্বতে আজকাল কোনো স্কেবিজও হচ্ছে না, টোটো হচ্ছে না, হলেও এটা চিকিৎসা ইমিডিয়েটলি করে ফেলা হচ্ছে। কিন্তু যা আমাদের দেশে এখনো পর্যন্ত এটা একটু অবহেলা আছে, যার জন্য এই জিনিসটা। সুতরাং আপনি এখান থেকে পার্সেন্টেজ কেমন কিডনি বিকলের? অ্যাকচুয়ালি পার্সেন্টেজ তো সেরকম বলতে পারবো না, সেভাবে অ্যাকচুয়ালি স্টাডিও নাই। তবে আমি আপনাকে কম্পারিজনলি এই বলবো যে অ্যাডাল্টের যেটা হচ্ছে, যেটা আপনি বলছেন যে 30, 40, 50 হচ্ছে, সেই তুলনায় অনেক কম। আপনি বলতে পারেন যে মেবি এটা তো অনেক কম হবে, কারণ ওই এরিয়াতে তো আনলিমিটেড 10 to 15% হতে পারে। বাট মোস্ট অফ দি পেশেন্ট আপনার ওই 30 ইয়ার্সের পর থেকে যায়। ইভেন জিএন যেটা আপনাকে বলতেছি, সেটাও যদি আপনার 500 বছর বয়স আমার হয়ে থাকে, তাহলে এটা এফেক্ট দেখা যাচ্ছে 10 to 15 ইয়ার্স পরে গিয়ে। কথা বুঝছেন? সেজন্য একটা বয়সে গিয়ে এটা হচ্ছে। ওনাদের কাছে যেটা আসে যে পেডিয়াট্রিশিয়ানদের কাছে, তারা হয়তো জন্মগত যে ডিজিজগুলি আছে, বিকলগুলো আছে, রিফ্লাক্স নেফ্রাইটিস বা আরও কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি যেগুলি থাকে, সেগুলিতে জিএন থেকে আসে না তা না, কিন্তু এই জন্মগত দোষগুলি থেকে বেশি আসে বা ইনফেকশন থেকে বেশি আসে। হ্যাঁ, অধ্যাপক মাইনুদ্দিন, আপনার কাছে জানবো যে এই যে 2 কোটি মানুষের জন্য যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, ডায়ালাইসিস বলি বা কিডনি প্রতিস্থাপনের কথা বলি, কোনো সেন্টার তো গোটা বাংলাদেশের কিডনির অর্ধেকই ট্রান্সপ্লান্ট করে ফেলেছে, আমরা জানি সিকেডির কথা বলছি। কিন্তু শিশুদের যে এই যে বিরাট সংখ্যক, এদের মধ্যে 50 লাখের মধ্যে কত শতাংশের বা কত অংশের ডায়ালাইসিস প্রয়োজন, বা তাদের জন্য সেবা কেন্দ্র কতটা আসলে পূর্ণাঙ্গভাবে সেবা দিতে পারছে, বা কারা তারা? না, এটা যেহেতু আগে থেকে সাবজেক্টটাকে রিয়েলাইজ করে নাই, এমনও শুনছে যে এখনও অনেকে বলে যে শিশুদের আবার কিডনি রোগ হয় কিনা। কিন্তু কিডনি বিকলের সার্জারিটা বললো গ্লোমেরুলার ডায়াবেটিস, হাইপারটেনশন, বাচ্চাদের হলে জন্মগত এবং বংশগত রোগ যেগুলো, এগুলা এখন ডায়াগনোসিস হচ্ছে। আর এগুলা কিন্তু ডায়াগনোসিস না হলেই জন্মের পরে অথবা জন্মের সময় অথবা ওই অ্যাডাল্ট হওয়ার আগে মারা যাচ্ছে। ওগুলা দেখা যায় যে হার্ট ফেলিওর নিয়ে গেছে, হার্ট ফেলিওর চিকিৎসা ওদের কিডনির জন্য যে হচ্ছে, ওইটা অনেক সময় রিয়েলাইজ করার আগে মরে যায়। খিচুনির চিকিৎসা দিচ্ছে, কিন্তু ওইটা যে কিডনি, অনেকে এইটার সম্বন্ধে ওই পেশেন্ট এত সিভিয়ার থেকে আইসিইউতে থাকে তখন এটা খেয়ালও করে না। আর অনেক সময় ড্রাগ থেকেও ক্রিয়েটিন বেড়ে যায়, যেটাতে কিডনির মেইন ফাংশন আমরা দেখি। তো সেটা তখন মনে করে যে ওই ড্রাগের জন্য হইতে পারে, তো আইসিইউ সেট। তো কাজে এই জিনিসটাকে এই জন্য বলা হচ্ছে যে কোনো খারাপ রোগী অথবা সিরিয়াস পেশেন্ট হলে মাল্টি সিস্টেম ইভ্যালুয়েশন, কিডনি ইজ এ মাস্ট, হার্ট ইজ এ মাস্ট, তো এবং ব্রেন তো আছে। তো কাজে এগুলো আমাদের এখন কিন্তু আমাদের ধরুন আমরা যখন ক্যারিয়ার শুরু করি 2 থেকে 3 জন ছিল নেফ্রোলজিস্ট পেডিয়াট্রিক্স, এখন কতজন? এখন মোর দেন অ্যাবাউট 100, এবং এমডি পাস করা। তো এটাই আমার এরা সারা বাংলাদেশের কোথায় কোথায় আছে স্যার? মোটামুটি এখন সব গভর্নমেন্ট হসপিটালে আছে এবং ডিস্ট্রিক্ট লেভেলও আছে, এবং কিছু ডিসপারিটিও তো আছে, কিন্তু এখন মোটামুটি মানুষও জানে। আর এদেশে শিশু নেফ্রোলজিস্ট যদি 100 থাকে, শিশু ইউরোলজিস্টের সংখ্যা কত? ইউরোলজিস্ট সংখ্যা তো আমি শিশু ইউরোলজিস্ট আসলে ট্রু এটা খুবই কম, ট্রুলি কম। কিন্তু কেউ ইন্টারেস্ট নিয়ে অথবা কিছু ট্রেনিং আছে, ওরা আমাদের যে সব অপারেশনগুলো ধরুন ওই যে সেই অনুযায়ী দরকারও তো শিশু দরকার, এবং এটা ওইভাবে রিলেশন, মানে প্রথম হলো নেফ্রোলজিস্টকে রিকগনাইজ করতো না, বুঝতো না, এখন কিন্তু হচ্ছে, এবং অনেকে তো নাম্বার খুবই কম সেই তুলনায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক জাহাঙ্গীর কবির, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একটি হাসপাতালের, দেশের একমাত্র জাতীয় কিডনি ইনস্টিটিউট, সেটির পরিচালক ছিলেন। সেখানে শিশু কিডনি রোগের চিকিৎসার পরিধি তখন কেমন ছিল বা এখন কোন পর্যায়ে এসেছে? শুভ, আমি যখন মানে পরিচালক ছিলাম,
কোন সালে ছিলেন স্যার? আমি পরিচালক ছিলাম অ্যাকচুয়ালি 2001-এর 27শে জানুয়ারি থেকে 24 বছর 2006-এর আপনার 9th জুন পর্যন্ত ছিলাম। অনেক বছর ছিলেন। জি, তো আমার সময় অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে লোকবল নেওয়া, তারপর হসপিটাল শুরু করা, তারপর আমি যখন চিন্তা করলাম লোকবল নেওয়া হয়েছে, হসপিটাল শুরু করা হয়েছে, তখন চিন্তা করলাম যে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্স খুলে দেওয়া খোলা দরকার। সে সময় আমি যেটা আপনার প্রশ্নের মধ্যে আসতেছি, সে সময় আমি এমডি নেফ্রোলজি, তারপর এমএস ইউরোলজি, এমডি পেডিয়াট্রিক নেফ্রোলজি, আমি এমএস ইউরোলজি মানে পেডিয়াট্রিক ইউরোলজি খুলতে পারিনি। কেন পারিনি? কোনো লোক ছিল না, কারণ একটা সাবজেক্টে যদি আপনি ডিপার্টমেন্ট করতে আগ্রহী মানুষ ছিল না, যারা ম্যান পাওয়ার হয়েছিল না, লোক হয়েছিল না। মানে আমার কোনো এসিস্ট্যান্ট প্রফেসর একজন এসিস্ট্যান্ট প্রফেসর ছিল, দুর্ভাগ্যবশত সেও বাইরে চলে গেছে, আর কোনো লোক হয়েছিল না। স্যার কত যদি লোক থাকতো, আমার ইচ্ছে ছিল যে আমি ওই সাবজেক্টও একটা করে দেবো এই দেশের ডেভেলপমেন্টের জন্য, যে এমএস পেডিয়াট্রিক ইউরোলজি খুলবো, কিন্তু খুলতে পারা টিল টুডে এটা আর খোলা হয়নি, আজকে পর্যন্ত খোলা হয়নি এটা। এখনো পর্যন্ত কথা স্যার, এখনো যে পর্যন্ত আমি যে এমডি নেফ্রোলজি, তারপরে এমডি পেডিয়াট্রিক নেফ্রোলজি, এমএস ইউরোলজি এইটা খোলা, কিন্তু এমএস পেডিয়াট্রিক আজকে পর্যন্ত খোলা হয়নি। যা হোক, শিশু নেফ্রোলজিস্ট তৈরি হচ্ছে, ইউরোলজিস্ট ওইভাবে এখনো তৈরি হচ্ছে না। মানে আমি যেখানে ডাইরেক্টর ছিলাম সেটা হচ্ছে না। স্যার এটার প্রসঙ্গ হিসেবে আমি একটা সম্পর্ক প্রশ্ন আপনার কাছে করতে চাই। তাহলে এই যে কিডনি প্রতিস্থাপনের কথা যে আমরা বলি, বাংলাদেশে সর্বসাকুল্যে এই 82 বা 88 থেকে যেভাবে বলেন না কেন, এখানে আমরা হয়তো 3500 বা 4500 এটার কথা বলছি। এই পুরো সংখ্যার মধ্যে যেহেতু 3 কোটির মধ্যে 50 লাখই হচ্ছে শিশু কিডনি রোগী, এদের কি কিডনি বিকল হয় না বা এদের প্রতিস্থাপনের প্রয়োজন হয় না? অবশ্যই হয়। তারা কোথায় যায়? অবশ্যই দরকার হয়। তখন আমরা তো যেহেতু আমি আপনাকে বললাম যে আমি খুলতে পারিনি, কেন পারেনি শুধু আমার কোনো ম্যান পাওয়ার ছিল না, কারণ আপনি জানেন একটা ডিপার্টমেন্ট খুলতে গেলে ম্যান পাওয়ার দরকার। স্যার আমি জানতে চাই যে ট্রুলি মানে ওই কোর্স আপনি এমডি খুলতে পারেননি, তারপরে ইউরোলজিস্ট হিসেবে, শিশু ইউরোলজিস্ট হিসেবে কাজ করছে, ওই পরিচয়েই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এমন মানুষের সংখ্যা কি রকম বাংলাদেশে? আমার সে ভালো বলতে তবে কিন্তু আমার মনে হয় না তেমন আছে। স্যার বলেন। আমার মনে হয় না তেমন আছে। স্যার বলেন। না, কিন্তু আমি যেটা বলি, স্যার তো চেষ্টা করছে, আছে, আমরা মানে ডিগ্রি নিয়ে নাই খুব, তাহলে কি এটা জেনারেল সার্জনরাই কাজ চালাচ্ছে? না, আমি বলছি যারা ইউরোলজিতে ডিগ্রি আছে, এফসিপিএস ডিগ্রি আছে, আর 2-1 বাইরে থেকে ওই নেফ্রোলজিস্ট হিসেবে, ওই ইউরোলজিস্ট হিসাবে ট্রেনিং করে আসছে, এরা কিন্তু আমাদের এগুলো পারে। কারণ আমরা ওই যেটা একদম 1 বছর বা 2 বছর এগুলো ট্রান্সপ্লান্ট করি না, কারণ ওই ছোটো বাচ্চাদেরকেও কিডনি দিতে, বয়স্কদের কিডনি, তো ওরা টেকনিকটা জানে। এখন আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা যতগুলো করছি, এবং বাংলাদেশের ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট কিন্তু আমি শুরু করছি 2006 সালে আর কি, প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট, এবং ওটা এখনও জীবিত আছে। ওর নাম রাজশাহীতে বাড়ি, এবং ওর বিকাশ নাম। স্যার আমার কথা হলো না, আমাদের যারা মানে সে তো অ্যাডাল্টের করছে, এবং সে বাচ্চাদের আমরা যখন শুরু করলাম, আমরা প্রত্যেকটা স্টেপ ফলো আপ করছি ওটিতে গিয়ে, এবং আমাদের প্রোটোকল মানে মিটিং করছি কয়েকবার। ওরা একটু হেসিটেট করতেছিল, কিন্তু ওরা আমাদেরকে এনকারেজ করছে যে স্যার করেন। আর তখন দেখলাম যে আমরা কয়েকটা সাকসেসফুল হওয়ার পরে এখন ওদেরও হাত, কারণ ওরা তো টেকনিক তো সেম। এখন বাচ্চাদের হয়তো ডিগ্রি নাই, কিন্তু তার অ্যাডাল্ট ডিগ্রি। স্যার এটা বলে তো আর আমাদের হচ্ছে, যারা যেগুলো ট্রান্সপ্লান্ট হয়েছে এগুলো ইন নো ওয়ে ইনফেরিয়র ইন রেসপেক্ট অফ আউটকাম দেন আদার ডেভেলপমেন্ট। এই জন্য আমি যে খুশি, এখন আমরা শুধু ওই ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে সাপোর্ট দিতে হয় অধিকাংশকে দেওয়ার জন্য, কিন্তু আমার টেকনিক ফেলিওর জন্য আমাদের ট্রান্সপ্লান্ট বন্ধ নাই। কিন্তু না, বন্ধ নাই স্যার, কিন্তু আমরা করতে পারে যে আমি একজন শিশু ইউরোলজিস্টকে দিয়ে যে কাজটা ডেডিকেটেডলি করাইতে পারতাম, সেটা তো কখনোই আমি একজন অ্যাডাল্ট ইউরোলজিস্ট দিয়ে সেই কাজটা করাতে পারি না, বা সেই আগ্রহটা থাকার কথা না। বা এখানে অবশ্যই যদি এই সূক্ষ্ম পার্থক্য যদি না হতো, তাহলে তো সব তো বড়দেরকে দিয়ে তো আমরা শিশুদের কাজ চালিয়ে আমি তাহলে একটু বলি আপনার কথা, প্লিজ। সার্জারিক্যাল টেকনিক কিন্তু সেম বাচ্চাদের, ওরাও পড়ালেখা করে আসে। আমি ধরে একমাত্র বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যারা আছে ট্রান্সপ্লান্ট ইউনিট আমাদের সবগুলো ওরা করছে, এবং আমি হ্যাপি যে আমি কারণ বাইরেও দেখে আসছি এটা ওরা পারে, এবং কনফিডেন্টলি ওরা পারে। এখন আমার এখানে দুটো প্রশ্ন স্যার আপনার কাছে। একটি হচ্ছে, তার মানে কি আমরা শিশু ইউরোলজিস্টের প্রয়োজনীয়তা আমাদের নাই?
অবশ্যই দরকার আছে, হচ্ছে না। আছে, আছে। এক নম্বর, যদি থাকে শিশুদের আপনি কতজনের প্রতিস্থাপন দরকার একটি বছরে আপনি যদি বলেন, এবং সেই অনুযায়ী অ্যাডাল্টের যতগুলো আমরা কিডনি প্রতিস্থাপন করতে পারছি, শিশুদের যেহেতু আপনি বলছেন যে সেম সবই অনেকটা একই রকম, আমরা কতগুলো আসলে করতে পারছি স্যার? না করতে পারছি, এটা ধরো নেগলেক্টেড থাকছে কিনা? অবশ্যই নেগলেক্টেড, কারণ এখানে ওই যে আপনার ডায়াগনোসিস ট্রান্সপ্লান্ট করার দরকার, কিন্তু তার কোমরবিডিটি, হার্টের সমস্যা আছে, কিন্তু লেট ডায়াগনোসিস হচ্ছে, আর জন্মগত বংশটা যে কারণ আছে, কারণের চিকিৎসা হয় না ডিউ টাইমে, যার ফলে আমাদের কোমরবিডিটির জন্য মানে ট্রান্সপ্লান্ট করতে গেলে যে সমস্ত বাধাগুলা ওরা অনেক করতে অ্যাটলিস্ট 100টা অন্তত করার দরকার, সেখানে আমরা হয়তো 5 থেকে 10টা করতে পারি, এটা খুবই নগণ্য। স্যার, 50 লক্ষ কিডনি রোগীর মধ্যে মাত্র 100 জনের দরকার? হ্যাঁ, এই তো ওই যে আপনি তো এক নম্বর হইলে ওরা জানেও না, দেশের বাইরে অনেকে যাচ্ছে, আবার এখন তো কিন্তু আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় একমাত্র আমি যেটা বলি ওরা করতে পারে, এবং আমি মনে করি যে এটা সার্জনরা খুবই কনফিডেন্ট, ওরা দুইটাই করতে পারে, এবং আমরা ওই আগে পিছিয়ে। স্যার, আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই শিশু কিডনি রোগীদের কত অংশের ডায়ালাইসিস করার প্রয়োজন হচ্ছে, এই সংখ্যাটি আসলে কত? আপনি ধরে নিলাম যে মাত্র 100 জনের হয়তো দরকার প্রতিস্থাপন। একটা বলি, আমাদের একটা যে ওই যে থিসিসে দেখা গেছে 5 থেকে 7% কিডনি আউটডোর পেশেন্টের মধ্যে গভর্নমেন্ট ইনস্টিটিউটে আমরা তো দেখা গেছে 5 থেকে 7% হলো কিডনি রোগী, বাচ্চাদের কিডনি রোগী বিলো 18 ইয়ার যেটা আমরা বলি, তার মধ্যে 3 to 5% এক স্টেজে গিয়ে যারা অ্যাকিউট কিডনি ডিজিজ থেকে অথবা ক্রনিক ডায়াগনোসিস হলো এদের ট্রান্সপ্লান্ট লাগে। আমি যেটা মনে করি আমাদের যেহেতু ট্রান্সপ্লান্ট আপনি যেটা আবার বলছেন যে ইউরোলজিস্ট এসে, তো সেটাতে বড় কথা হলে আমাদের দেশের পার্সপেক্টে আমার হলো যে এটাকে এই যে মানুষের সচেতন করা, কিডনি রোগ যে সব বয়সে হয়, তার মধ্যে বাচ্চাদেরগুলা যেগুলো আপনি আর্লি ডায়াগনোসিস না করলে মারা যাবে অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। স্যার, প্রেক্ষাপট দুইটা হচ্ছে যে আপনি সচেতন করেন, এ ব্যাপারে তো কোনো অসুবিধা নেই, আমরা করছি না, জানে তো না, কিন্তু আমার যদি সুযোগ থাকে তাহলে আমি কেন একজন শিশু ইউরোলজিস্টকে ওই কোর্স খুলে বলি বা যে গভর্নমেন্ট অবশ্যই করা উচিত। আসলে শুভ যে চেষ্টা করা হচ্ছে, আমি বললাম না, আমি তো রিটায়ার করেছি 2006-এ, আমি এত বছরে পারা যায়নি আগে চেষ্টা আমি পারিনি যেহেতু ম্যান পাওয়ার। তবে হ্যাঁ, এটা আমাদের ম্যান পাওয়ার শর্টেজ আছে, পেডিয়াট্রিক নেফ্রোলজি ইউরোলজিস্টের শর্টেজ আছে, তবে আর চেষ্টা করতে হবে সে আরো যাতে আমরা ম্যান পাওয়ার, কারণ তারা তো শুধু কিডনি প্রতিস্থাপনই করবেন, তাদের তো আরো অনেক কাজ আছে, অনেক কাজ, ইউরোলজিক্যাল অনেক ধরনের অসুবিধা তো আছে, অনেক কাজ আছে। আমি একটু জানতে চাই স্যার, দরকার নাই বা হলো না বা নাই, তাহলে আমার যে 50 লক্ষ লোক বা শিশু তারা কিভাবে চলছে স্যার? না, সেটা হচ্ছে আমি তাদের বললাম treatment 100 জনের মতো নেফ্রোলজিস্ট, এবং তার মধ্যে আপনি জানেন কিনা আমাদের সিঙ্গাপুর এনইউএসের সাথে একটা সিস্টেম প্রোগ্রাম চলতে বঙ্গবন্ধু বিশ্ব, যেটা আমি চেয়ারম্যান থাকার কারণে এস্টাবলিশ করে আসছি, যার ফলে আমাদের এই ক্রিটিক্যাল রোগীগুলো প্রত্যেক সপ্তাহে 2 দিন অনলাইন কনসালটেশন পায়, এবং ওরা বছরে 2 বার আসে, অনেক সময় অপারেশনও করে, আর আমাদের এখানে যারা আছে টিম ওনারাও থাকেন। তো এইভাবে আমাদের কিন্তু ডায়ালাইসিসও হচ্ছে, ট্রান্সপ্লান্টও হচ্ছে, কিন্তু ওই যে ওয়াইড স্প্রে করতে পারছি না যেহেতু অন্যান্য ইনস্টিটিউটে নাই, আর এখানে তো বেডও আপনার লিমিটেড, মাত্র 24টা বেড। আমার বিষয় আছে স্যার যে মানে একটা বড় রোগীর ক্ষেত্রে আমাদের একটা বিজনেস পার্সপেক্টিভও তো আসলে স্বাস্থ্যের ক্ষেত্রে থাকে। উনি যখন দেখে যে আমার ফ্লো বেশি, রোগী আসতেছে বেশি, স্বাভাবিকভাবে শিশুদের দিকে নজরটা সেভাবে থাকে না। কিন্তু স্যার, আমি জানতে চাচ্ছি যে এই ডায়ালাইসিসের খরচও কি সেম কিনা? না, ডায়ালাইসিস খরচ অলমোস্ট সেম, তবে কিছু ইনস্টিটিউটে কম থাকে। এবং যাদের প্রত্যেকের ডায়ালাইসিস লাগছে, যেসব শিশুদের, অবশ্যই তাদেরকে যদি আমরা ট্রান্সপ্লান্ট করাতে পারতাম তারা একটা কমপ্লিট নতুন লাইফ পেত। ব্যাপারটি তো একই রকম বড়দের মতো না, কিন্তু যদি আপনার ডায়ালাইসিসটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি করা যায়, আমি বাইরে দেখছি যে 10 বছর হেমোডায়ালাইসিস করতেছে এক মহিলা নিজেরটা নিজে বাড়িতে, আমাদের তো ওইটা এখনো। কিন্তু স্যার, এই যে আপনি 10 বছর আপনি খরচ চিন্তা করেন, কিভাবে পারবেন? না, ওখানে গভর্নমেন্টের থাকতো, ইন্স্যুরেন্স পলিসি থাকতো, সেটা তো আমাদের গভর্নমেন্টের সাপোর্ট থাকতো। আমার নাই স্যার, এগুলো না থাকলে আমার পক্ষে, আমার নিজের পক্ষে আল্লাহ না করুক, আমার যদি কোন ফ্যামিলি হয়, আমি মে নট বি এবল টু মেইনটেইন। আমরা যে বিআইডিএস এর যে তথ্যের কথা আমি বললাম, যে আপনি 93% মানুষ, আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও আমরা ক্যান্সার রোগীর কাছেও একটা মতামত জানতে চাইলে উনি হয়তো 2 দিন পরে কাঁদেন, কিন্তু কিডনি রোগীরা এমন একটা অবস্থায় থাকেন আপনি কথা বলতে গেলে ওরা কান্নাকাটি শুরু করে। তার মানে হচ্ছে যে সে জানে যে আমি 2 দিন মিস করলে আমি হয়তো প্রাণহানির শিকার হব, বাস্তবতাটা এত কাছাকাছি, মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণ। সেক্ষেত্রে যেহেতু তাদের
সমস্যা আপনি যেমনই বলেন না কেন, আমরা হয়তো তৈরি করতে পারিনি, কিন্তু আমরা যদি পারতাম তাহলে হয়তো অন্তত ডায়ালিসিসের ধকল থেকে তাদেরকে আমরা বাঁচাতে পারতাম। স্যার, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব, যে আপনি কারণ যে বলছিলেন প্রথম দিকে, আমাদের যে খাদ্যে ভেজালের যে বাংলাদেশে যে প্রবণতা, এবং এটা নিয়ে আমরা উদাসীন, তেমন কোনো জরিমানা করি না, যে যার মন চাই তাই করছে আর কি, এবং এই যে কিডনির মানে ব্যথানাশক ওষুধ খাওয়ার যে আমাদের যে প্রবণতা, এই দুটিও আমাদের কিডনি বিকলের ক্ষেত্রে কতটা ভূমিকা আর রাখছে? আপনি ঠিকই বলেছেন, আমাদের কিডনি বিকলের মধ্যে আরেকটা কারণ হলো খাদ্য ভেজাল, যে আমরা প্রতিনিয়তই যে আমরা কিছু না কিছু মানে মোটামুটি বলতে হবে যে প্রায় খাওয়ার মধ্যে অ্যাডাল্ট্রেশন হচ্ছে। এটি অ্যাডাল্ট্রেশন একটা মানে একটা ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশে উঠে আসতেছে। আর একটা হলো যে পেইন কিলার, যে আমরা ডাক্তারের সঙ্গে আলাপ না করে বা করে ইভেন যে আমরা যেভাবে পেইন কিলার খাচ্ছি ব্যথা হয়ে, সেই একটা কারণ। আর তো যত্রতত্র অ্যান্টিবায়োটিক ইউজ, এই তিনটা জিনিস আপনাকে আমাদের অন্যান্য দেশের চেয়েও আমার দেশে আনতে হবে। যদিও মানে অন্যান্য দেশে যে কারণগুলি আছে সেগুলো তো আছে, তার সঙ্গে আমাদের দেশে হলো একটা হলো খাদ্যের ভেজাল, আর একটা হলো আপনি ইন্ডিজিনাস মেডিসিন। একটা ইন্ডিজিনাস মানে ওই যে বড়ি, শ্রীপুরের বড়ি বা এখানকার বড়ি, সাধারণত এগুলি ইয়ং অ্যাডাল্টরা খায়। খাওয়ার পিছনে একটা কারণ যে তাদের শক্তি বাড়ানো। সে শক্তি বাড়াতে গিয়ে আপনি দেখেন যে পত্রিকাগুলি খোলেন, ম্যাক্সিমাম পত্রিকা দেখবেন অনেকগুলি পেজের পুরাই আপনার দেখবেন যে ইন্ডিজিনাস যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা যৌন শক্তি বাড়ানোর জন্য, আমি বলতে চাচ্ছিলাম না, সেটার জন্যই শক্তি বাড়ানোর জন্য ওরা খায়। তো খাইতে গিয়ে আলটিমেটলি হয় কি কিডনি বিকল হচ্ছে। তারপর একটা বললাম যে মানুষ যাচ্ছে না, সর্দি হচ্ছে, ডাক্তারের কাছে যাবো কেন, তো একটা অ্যান্টিবায়োটিক কিনে খাই, তো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এখন পেইন কিলার খায়। এই তিনটা মেডিসিন, একটা হলো ইন্ডিজিনাস মেডিসিন পরে ওই মানে কুয়াত বাড়ার শক্তি বাড়ানোর জন্য, একটা হলো যে পেইন কিলার, ইচ্ছা মতো পেইন কিলার খাচ্ছে। আমাদের দেশে তো কোনো ওরকম রেস্ট্রিকশন নাই। পৃথিবীর পর দেখায় ডাক্তার 1 লক্ষ আর ওষুধের দোকানে ডাক্তার থাকে 4 লক্ষ। হ্যাঁ, তো ওটিসি যেটা বলে ওভার দ্য কাউন্টার যে পাওয়া যায় কতগুলো, মানে আপনি গেলে পাবেন, প্যারাসিটামল পাবেন, অ্যান্টাসিড পাবেন, এগুলি পাবেন। কিন্তু আমাদের দেশে না, সব মেডিসিনে আপনি গিয়ে উইদাউট প্রেসক্রিপশন নিজে নিয়ে আসতে পারেন, অথবা আপনি ফার্মেসি গিয়ে বলেন আমার একটা পেইন কিলার দাও বা আমাকে অ্যান্টিবায়োটিক দাও, ওরাই দিয়ে দিচ্ছে, যে ডাক্তার কাছে যাবেন কেন, এগুলি খান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক মাইনুদ্দিন, আপনার কাছে জানবো তাহলে, এই যে 50 লাখের কথা বারবার বলছি, এটি একটি অনেক বড় একটি সংখ্যা। আমরা আসলে এই যাদেরকে সেবা দিচ্ছি, কি কি সেবা তাদেরকে দিচ্ছি এবং তাদেরকে কতটা সুস্থ জীবনে আমরা ফেরাতে পারছি, এবং একই সঙ্গে একজন বাবা মা, আপনি যে বলছিলেন যে জন্মগ্রহণের আগে থেকেই ধরে ফেলতে হবে যে তার কিডনির সমস্যা আছে কিনা, এটিকে বের করার উপায় আমাদের কি? মায়ের যখন আল্ট্রাসাউন্ড করা হয়, প্রেগনেন্সির সেক্স ডিটারমিনেশন করা, অ্যানোমালি আছে কিনা, আদার অ্যাসপেক্ট দেখার জন্য, ডিউরেশন দেখার জন্য, অ্যাসার্টেন করার জন্য, তখন কিন্তু ওরা মোটামুটি বলে দিতে পারে কতগুলো প্যারামিটার আছে। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম কম বেশি, অথবা স্ট্রাকচার অ্যানোমালি থাকলে গ্রস ওইটা তো ধরা পড়ে। তো সেগুলো হলো, এটা এখন হচ্ছে, কিন্তু হওয়ার পরে যে মিস করে মায়ের পেটে থাকা অবস্থায়, জি পরে আমি কত দ্রুত ধরতে পারি? পরে দ্রুত যখন আপনার ধরুন যদি আর্লি টার্মিনেশন হয়ে যায় প্রেগনেন্সি, ধরুন 1 কেজি 1.5 কেজি হলো, তখন ওদের তারা অন্যান্য যে সমস্ত সমস্যা, শ্বাসকষ্ট, ইনফেকশন, এগুলো কন্ট্রোল করতে ওদের কিডনির দিকে অনেক সময় খেয়াল করে না। সবই দেখতে হয়, আরোপি হওয়ার অসুখ থাকতে পারে, থাকতে পারে, হার্টের ফুটা থাকতে পারে। তবে শুধু ইনস্টিটিউটগুলোতে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, শিশু হাসপাতাল, এই সমস্ত জায়গাতে যখন এ সমস্ত রোগী যায়, তখন ওরা দেখে, কারণ ওখানে শিশু কিডনি ডাক্তারও আছে। এই পিরিয়ডে যদি বেঁচে যায়, তখন যে কোনো সময় সে একটা হয়তো রক্তশূন্যতা, অথবা বেড়ে উঠতেছে না, শর্ট স্ট্রেচার, শ্বাসকষ্ট, বমি, এগুলো নিয়ে আসলে তখন এগুলা ধরা পড়ে। ধরা পড়লে আবার আউটকাম নির্ভর করে কারণের উপর, কত সিভিয়ারিটির উপর, প্লাস কোমরবিড কন্ডিশন। এখন যদি সে এমন হয় যে যেটা ট্রিটেবল, যেমন অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বলে, যেটা আমাদের সব সার্জনরাই পারে এবং পেডিয়াট্রিক সার্জনরাও পারে, তো কাজে ইউরোলজিস্টও পারে, তো কাজে সেটা করে দিলে কিন্তু, আর তখন আমাদের দেশে প্রগ্রেশনটা প্রিভেন্ট করা, যেন আর বাড়তে মানে বারবার ইনফেকশন না হওয়া, তারপরে এটাকে সার্টেনে ফলো আপ করা, তারপরে কি তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে কি না, তাকে অ্যাডভাইস দেওয়া, আর কী কী ওষুধ খেলে তার কিডনি নষ্ট হবে না, সেগুলো আমরা বলে দিই। এবং এতে দেখা যায় যে অনেকগুলো অ্যাডাল্ট পর্যন্ত পৌঁছে যায়। তখন 18 বছর হলে, অত তার আগে আমরা অনেক সময় অ্যাডাল্ট কাছে পাঠাই দিই, অথচ যদি ওরা ট্রান্সপ্লান্ট করতে যায়। একটা ধারণা আমাদের ভুল আছে, আমি মনে করি যে ট্রান্সপ্লান্টটাই হলো একমাত্র সেইটা।
যদি ডায়ালিসিস ঠিকমতো করতে পারে, বাড়িতেও করা যায়, এবং অনেকগুলো বাচ্চা আছে আমাদের, এই সিএপিডি একটা চিকিৎসা আছে, ওটা করলে যদি ইনফেকশন না হয় আপনি ট্রান্সপ্লান্টের যে আউটকাম অলমোস্ট সেম। তবে এখানে কথা হলো ওই ফ্লুইডটা ওখানে বাড়িতে নিয়ে যায়, ও তো কোম্পানিকে বলে দিয়ে আসে, ওটা এখন পাওয়া যায়। তো পাওয়া গেলে কিন্তু যখন ওইটা ফেল করবে তখন আমরা ট্রান্সপ্লান্টে যেতে হবে। তো এটা একটা, এটাকে বলে ব্রিজ। আমি একটু দ্বিমত পোষণ করি অন্য কারণে, সেটি হচ্ছে যে আমি তো ভালোভাবে আপনার ডায়ালাইসিসের মাধ্যমে একটা মানুষকে বহুদিন সুস্থ রাখতে পারি, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় একটা মানুষকে আপনি কত বছর ডায়ালাইসিস দিবেন? ওই পরিবার কি পারবে? ওই তো কারণ এটা পারে না তো স্যার, কারণ বড়রাই তো স্যার পারছে না। আপনিও জানেন, আমি জানি। এখন এগুলো ওভারকাম করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি, এবং এটা যেমন একজন ছোট সন্তানের বাবা যেই স্ট্যাটাসে থাকে যখন তিনি বিয়ে করেন, বা তার যে পারিবারিক অবস্থা, আয় ইনকামের, সেই সময় তো আরো ভালনারেবল অবস্থায় থাকে। এবং আপনি জানেন যে ক্যান্সার রোগের ক্ষেত্রে অনেকে যখন টাকার ফিরিস্তি শোনে তখন উনি চিকিৎসা বাদ দিয়ে বাসায় নিয়ে চলে যায়। কিডনি রোগের ক্ষেত্রে তো ভয়ঙ্কর অবস্থা। কিন্তু স্যার আপনি যে স্টেপের কথা বললেন, আমি শুনেছি যে আপনারা একটি ফাউন্ডেশন করার চিন্তা করছেন। যদিও বাংলাদেশে কিডনি ফাউন্ডেশন আছে, সেটির পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত আছে। আমরা অলাভজনক বলার পরে আমরা দেখি যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে খরচের গত পার্থক্য খুব বেশি আমরা পাই না। এটা নিয়ে অনেক ধরনের সমালোচনাও আছে, তারপরে মানুষ সেখানে সেবা পাচ্ছে। আপনারা এর থেকে বাইরে কি করতে চান? না, ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমরা স্যার যেরকম বললো যে উনি যখন ডিরেক্টর হয়ে উনি পোস্ট ক্রিয়েট করে জনবল তৈরি দেয়, এখন আমাদের জনবল হয়ে গেছে। জি, এখন আমরা দেখছি যে কিডনি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কি জিনিসগুলো দরকার। নাম্বার 1 দরকার হলো এটাকে আর্লি ডায়াগনোসিসটা করা। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা অ্যাপ্লিকেবল ফর এনি ডিজিজ। আর আপনার ক্যান্সারটা আপনার বারবার মনে আসছে, ক্যান্সার থেকে এটা ভালো। কেন ভালো আমি বলি, আমি তো ক্লাস নোটে বলি যে ক্যান্সার হওয়ার থেকে তো এটা ভালো। স্যার এটা কি বললাম, ক্যান্সার হলে তো অধিকাংশ ক্ষেত্রে, কিছু ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে সার্টনেসটা মারা যাবেই চিকিৎসা নেওয়ার পরও, কিন্তু কিডনি একমাত্র রোগ যেটা আপনি ট্রান্সপ্লান্ট করার পরে সে বেঁচে যাবে। আবার কিডনি ট্রান্সপ্লান্ট করার বলে একটা যদি ফেল করে, আমি বাইরে দেখেছি 5টা পর্যন্ত ওরা ট্রান্সপ্লান্ট করে দিছি, আমার স্টাডিতে ছিল। তো কাজে সেটা একদিক দিয়ে ভালো, যদি শুধু অ্যাফোর্ড করতে পারেন, যদি সামাজিক যে এই যে আমাদের অথবা রাষ্ট্র যদি আমাদের ইন্স্যুরেন্সটা করে, অথবা জাকাতের টাকা যদি যে কিডনি রোগীটা ডোনেট করে যদি, সেই জন্য আমরা কিডনি হেলথ ফাউন্ডেশন নাম দিয়ে একটা, যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে সোশ্যাল ওয়েলফেয়ারে গত বছর থেকে কাজ করবেন স্যার পরিকল্পনা? সেখানে করবো যে আমরা প্রত্যেকটা রোগী প্রথম ডেটাবেজে আনবো, এনে যাদের ভালনারেবল যারা, এদেরকে আমরা ক্লাসিফাই করতেছি, অলরেডি কাজ শুরু করছি, এদেরকে ফুল সাপোর্ট দিব। কারণ আমি দেখছি যে কিডনি রোগের রাস্তায় গিয়ে ভিক্ষা করে, লিভার নষ্ট হওয়ার রোগের মতো, চোখে পানি চলে আসে, আরে আমার রোগীর রাস্তা ভুগে। তো আমি যে তুমি কেন আসছো, বলো স্যার, তখন হাতে পায়ে চলে যা, টাকা ম্যানেজ করতে। মসজিদে গিয়ে দেখি কয়েক জায়গায় এই অভিজ্ঞতা থেকে আমার এই রিলেশন আসছে যে এইটা হলে আমাদের সবচেয়ে একটা, যেহেতু আমার সাবজেক্ট এটা আমি অন করি, এটার জন্য আমি বাহির থেকে চলে এসেছি। তো এটা করলে দেখি যে আমরা আমাদের ডাক্তাররা দিচ্ছে, এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আমি যেটা চালু করে আসছি, কোনো রোগী বলা হচ্ছে যে কোনো রোগীর চিকিৎসার জন্য যেন মারা না যায়, টাকার জন্য যেন মারা না, রাত্রে আসলো বেড না থাকলো, এই যে বলছেন সেটা করতেছি, আমরা করতেছি। এবং আমরা যারা যারা জানতেছি আমরা আসতেছি, এবং যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাচ্ছি। আপাতত আমাদের ইনস্টিটিউট নেই, এবং এটা আমরা ইনশাল্লাহ এই 1 বছর পরে হয়তো আপনি দেখবেন যে এটা ভিজুয়াল হয়ে যাবে। অবশ্যই আশা করি আপনারা করতে পারেন। আমি অধ্যাপক জাহাঙ্গীর কবির, আপনিও এই ফাউন্ডেশন সম্পর্কে জানেন, আপনি ওটার সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছেন। আপনি কি মনে করেন এই ফাউন্ডেশন কতটা সাপোর্ট দিতে পারে? আপনি জানেন যে কিডনি যখন খারাপ হয়ে যায়, একদম বিকল হয়ে যায়, আলটিমেটলি যখন, যেটাকে আমরা এন্ড স্টেজ অ্যানালিসিস বলি, আলটিমেটলি চিকিৎসা দুইটা, আপনি ওই ডায়ালাইসিস করবেন, ট্রান্সপ্লান্ট করবেন। আপনার দুইটাই আমাদের দেশের লোকেরা প্রথমে শুরু করতে ডায়ালাইসিস, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় ম্যাক্সিমামই আপনি সম্ভব না। আপনি যতই ভালোভাবে আপনার যদি হার্ট ডিজিজ থাকে, আপনি হয়তো হার্ট ডিজিজ হলো সাডেন ডেথ হয়ে গেল, কিন্তু কিডনি ডিজিজ তা না। কিডনি ডিজিজ তো সে নিজেই মরে, পরিবারটাকে মেরে ফেলবে, বাট আমরা রাস্তায় নিয়ে নামে, কারণ আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার সমস্যা ফসল। আমরা যেটা একটা ফাউন্ডেশন করছি, আপনি এই দুইটা চিকিৎসা দুইটাই ব্যয়বহুল, দুইটাই কন্টিনিউ করা সম্ভব না। বলে এই দুইটা চিকিৎসা দেওয়ার জন্য আমাদের আরো ফেসিলিটি বাড়াইতে হবে, কিন্তু আমাদের যেটা দিতে হবে সেটা হলো প্রিভেনশন ইজ দ্য ইয়ে। কারণ আপনি জানেন কিডনি রোগীর চিকিৎসা কন্টিনিউ করা যায় না, তো আমরা চাই প্রিভেনশন তো করা যায়। আপনার যদি জিএন হয়, আমি বলতে আপনার খোঁজপাশ চিকিৎসা করেন, এটা বন্ধ করেন, ডায়াবেটিস কন্ট্রোল করেন, ব্লাড প্রেশার কন্ট্রোল করেন, দিস আর অল প্রিভেন্টেবল। স্যার আপনাদের কোনো হাসপাতাল করার পরিকল্পনা আছে কি? আছে। আমাদের যেটা হলো, আমরা এখনো পর্যন্ত যেটা করা হয়েছে বছরখানেক মধ্যে হয়েছে, এটা হলো
জানেন যে আপনি বলছেন যে কিডনি ফাউন্ডেশন আছে, কিন্তু আরও যদি হয় মানুষের উপকার হয় 10টা হলে তো স্যার সমস্যা সেই নাই, নিয়তে সেই আমরা রোগী তো আপনার আছে। এটা হলো বাংলাদেশ কিডনি হেলথ ফাউন্ডেশন, কিডনি হেলথ ফাউন্ডেশন। উদ্দেশ্যটা হলো যে আমরা প্রাইমারি ডিজিজগুলিকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, সেগুলি চিকিৎসা দিয়ে, সেগুলো আর্লি চিকিৎসা দিয়ে প্রিভেনশন করা যায় কিনা এক। আর দ্বিতীয় কথা, যদি এই স্টেজে আমরা আলটিমেটলি, হ্যাঁ আমরা একটা ইনস্টিটিউট করব, আমরা হসপিটাল সবই করব, কিন্তু এই স্টেজে যেটা হচ্ছে আমরা ডায়াগনোস করে তাদের যে যে জায়গায় যাইতে হবে সেই জায়গায় আমরা রেফার করার চেষ্টা করতেছি। শুরু করব। আর আমরা কমপ্লিটলি এটা ফ্রিটা উদ্দেশ্য হলো যে আমরা দুজনেই রিটায়ার্ড পারসন, তো আমাদের উদ্দেশ্য হলো যে আমরা যে লোকজন যারা আমাদের ফলো করে, যে আমরা মানুষকে যাতে বিনামূল্যে সেবা দিয়ে আর্লি ডায়াগনোস করে লোকগুলো প্রিভেনশন করা যায় কিনা, অ্যাওয়ারনেস বাড়ায় কিনা, চিকিৎসাটা দেওয়া উদ্দেশ্য হলো যা সার্ভ করা হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক মাইনুদ্দিন, আপনার কাছে জানবো যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে সিলেটেও একটি কিডনি ফাউন্ডেশন হসপিটাল হয়েছে, সেখানে 0 টাকায় 12% মানুষ, যাদের কোনো খরচ দেওয়া লাগে না, যাতায়াত ভাড়া দিয়ে এসে সেবা নিয়ে যায়, 12% মানুষ ডায়ালিসিস নিচ্ছে। 500 টাকার একটি স্ল্যাব আছে, 1000 টাকার, 1600 টাকার। 1600 টাকায় যিনি ডায়ালিসিস নিচ্ছেন তিনি আরেকবার ডায়ালিসিস ফ্রি পাচ্ছেন। এই যে একটি সিস্টেম, মানে বিভিন্ন ধরনের মানুষের কাছে, তাদের কাছে নিয়ে আসা হচ্ছে টাকা এবং একটা গ্রুপকে ফ্রি করে দেওয়া হচ্ছে, এবং এটি একটা মানে একটা সাস্টেনেবল ওয়ে। আপনারা কিভাবে চিন্তা করছেন, বা আপনারা পূর্ণাঙ্গ হাসপাতাল করলে এখানে শিশুদের প্রাধান্যই বা কেমন থাকবে, যেহেতু আপনি একজন শিশু নেফ্রোলজিস্ট? আচ্ছা, আমার এখানে আপনার কথার সাথে, স্যারের কথার সাথে একটা সামঞ্জস্য আছে। আমি বলি আমরা ফ্রি করব, ওদেরকে স্বল্প মূল্যে করবো। স্যার হয়তো বল জাকাতের টাকা কিছু আমার কালেকশন করছে, আমরা যারা কমিটিতে আছি, তো জাকাতের টাকাটা দিয়ে আমরা ফ্রি করতে হবে, যেহেতু জাকাতের টাকা। তারপর স্বল্প মূল্যে যে দেখুন, আমাদের 90% হলো মিডল ক্লাস, আর এরাই বাইরে যেতে পারে না। তো কাজে আমাদের টার্গেট ফি হলো 90%, নট 5 to 10%। পাকিস্তানে সিন্ধ ইনস্টিটিউট অফ ট্রান্সপ্লান্টের ওখানে ডেইলি ট্রান্সপ্লান্ট হয় বিনা পয়সা 8 থেকে 10টা, যতটুকু আমি জানি, ইউটিউবে আছে। তো আমাদের ওই কনসেপ্টটা এই বিষয়ে তো আমাদের পরিচয় আছে, পরে যে আসছে শাহিন পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট আমাদের। তো ওদের দেখুন, পাকিস্তান তো অনেক আমাদের থেকে অনেক দিক দিয়ে পিছিয়ে আছে, গরিব। সেখানে আমাদের দেশে এত জনসংখ্যা, এত মানে রিচ পিপল আছে, আমরা আর সবচেয়ে বড় কথা আমরা যাদেরকে ফাউন্ডেশন আছে বাংলাদেশের থেকে পাশ করে গিয়ে হ্যাঁ ন্যাশনাল ট্রান্সপ্লান্ট সেন্টার করেছে নেপাল, নেপাল, এবং তারা একটা সেন্টারে সব ধরনের ট্রান্সপ্লান্ট করছে। হ্যাঁ, সেটাই বলতেছি আমরা ইনশাআল্লাহ আমরা তো আমরা ওই ক্যাটাগরি করব স্বল্প মূল্যে, আর বিনামূল্যে হলে একটা পাবে, ওইভাবে আমাদের কনসেপ্টটা হয়েছে। কিন্তু আমরা আমাদের এখানে আর এডিশন ওয়ান স্টপ সেন্টার, মানে এখানে কিডনি রোগ আমরা আগে ওখানে গেলে কিডনি ফাউন্ড যেটা আছে ওখানে তো অ্যাডাল্ট, তখন বাচ্চারা গেলে হয়তো দু একবার দেখে, যেটা ঠিক না, দেখার পরে আবার আমাদের কাছে সমান সমান গুরুত্ব শিশুদের সবাইকে ওয়ান স্টপ সেন্টার হবে। এখানে আসলে আমরা কমপ্লিট কেয়ার হবে ইনশাল্লাহ। আর আমরা জানি যে কার কাছে অপারেশনটা করলে ভালো হবে, কোথায় ট্রান্সপ্লান্ট হবে, সেই অনুসারে আমরা ফোন করে জানাই দিচ্ছি। এবং ইনস্টিটিউটে একজন করে, শিশুতে একজন আছে, আমাদের বঙ্গবন্ধুতে কয়েকজন আছে, এদের কাছে পাঠিয়ে দিই, ওরা ইকুয়াল কেয়ার দেন, টাকা দিবে। সেন্টার কোথায় করবেন স্যার? সেই জমি কেনা, আপাতত আমরা তো এখন ফার্ম গেটে আমরা শুরু করছি, মাত্র শুরু। কনকর্ড টাওয়ারে ওখানে রেজিস্ট্রেশন হয়েছে গত বছর। এই যে সেখানে আমাদের এই যে কি বলে কনকর্ড টাওয়ারের দোতলাতে, ওখানে আমাদের কাজ শুরু করে দিছি। আর আমরা প্ল্যান করছি যে আমাদের ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট শুরু করা পর্যন্ত আমরা কোথায় কোথায় কারা করতে পারে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এবং ওখানে বলা আছে রুগী আসলে ওইভাবে টাকা কম দিয়ে অত বিনাটা চিকিৎসা করবে, যেন ওখানে গিয়ে যেন টাকার জন্য আবার শূন্য কোথাও না যায়। এগুলো করতেছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি দুটো বিষয় জানতে চাই। বাংলাদেশে আপনি জানেন যে গণমাধ্যমে একটি নেতিবাচক প্রচারণার কারণে অনেকেই কিডনি প্রতিস্থাপন করতে চান না। অনেক ইউরোলজিস্ট আছেন, তারা বন্ধ করেছেন, যেমন অধ্যাপক এস এ খান স্যার আছেন, বা এরকম অনেকে আছেন। তাদেরকে উদ্বুদ্ধ করা, যেই সেন্টারগুলোতে নিয়মিত কিডনি প্রতিস্থাপন হতো, বিশেষ করে ঢাকা মেডিকেল বলি বা নিগ্রুতে হয়তো এখন নিয়মিত চলছে, বা অনেক বেসরকারি সেন্টারে একসময় হতো, এখন হয় না, মানে তাদেরকেও উদ্বুদ্ধ করাটা কত জরুরি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। এবং ডায়ালিসিস সেবাটা, বিশেষ করে আপনি জানেন যে একটি ডায়ালিসিস সেন্টার খুলতে গেলে যে হাসপাতাল খোলার অনুমতি নিয়ে যে ডায়ালিসিস সেন্টার খুলতে হয়, এই যে একটা বিশাল জটিলতা, এইগুলোকে আসলে সহযোগীকরণ প্রয়োজন কিনা? অবশ্যই সহযোগিতার প্রয়োজন, কারণ আমাদের দেশে তো কিডনি রোগ বাড়তেছে। তো বাড়লেই আমি বললাম যে আলটিমেট চিকিৎসা হলো হয় আপনি ডায়ালিসিস করবেন, না হয় ট্রান্সপ্লান্ট করবেন।
তাহলে আমাদের এই দুটার জন্য যে কারণ আপনি জানেন যে কেন এটা বন্ধ, আপনার সেও আপনি ভালো জানেন যে যারা করতো, আপনার নামও বলছেন, যারা করতো বা যে সেন্টারগুলি করতো বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা তারা হচ্ছে না। তাহলে এটা দুইটা মানে কপারেশন লাগবে, একটা হলো দেশের লোকজনের আর একটা হলো যে সরকার থেকেও একটু আগাই আসতে হবে, যাতে আপনি যদি আমাকে ভয় দেখান তাহলে যদি করতে পারবো না। সুতরাং দুই পক্ষ থেকে আগে আসতে হবে, বিশেষ করে আমাদের দেশের জনসাধারণ। যেমন পাকিস্তানের সিন্ধ ইনস্টিটিউট বলছে, সিন্ধ ইনস্টিটিউট পুরো জায়গা মানে ওখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তারা হাফ লাগে, ওখানে একটা পয়সাও লাগে না, বিনা পয়সায় কিন্তু এরা ট্রান্সপ্লান্ট সব বিকজ পিপল ওখানকার লোকজনেই দিতেছে সাপোর্টটা, ডাক্তাররা করে ডাক্তার টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছে। কিন্তু আমাদের দেশও যে আসবে, আপনি যদি শুরু করেন অবশ্যই লোক আসবে, সাহায্য করবে। অ্যাট দ্য সেম টাইম সরকারেরও সেটাও আমাদের ডাক্তারদেরও দায়িত্ব রয়েছে, আপনাদেরও দায়িত্ব রয়েছে যারা মিডিয়া ব্যক্তি, যে আপনাদের সরকারকে একটু বলতে হবে যে আমাদের এই জিনিসগুলি। তবে হ্যাঁ, চেষ্টা করতেছে। আগে যে কতগুলি ডোনার সংকট ছিল, ডোনার সংকটটা একটু ওয়াইড রেঞ্জে করছে যাতে বেশি লোক দিতে পারে, কিনে আমাদের ট্রান্সপ্লান্টটা ইয়ে করে। ডায়ালাইসিসের ব্যাপারও এখন এই যে বললেন আপনি একজনে হয়তো ইভেন যে জাফরুল্লাহ সাহেব যে সেন্টারটা আছে সেখানে আপনি 1,000 টাকা পাবেন, 1500 টাকা পাবেন, আরও 3,000 টাকাও পাবেন, সেভাবে স্ল্যাব করা আছে। সুতরাং বিভিন্ন স্ল্যাবে আছে। আমরা যে বলছি আমাদেরটা বিনামূল্যে, এখন তো আমরা ওই স্টেজে যাইনি। আমরা এখন গেছি যে ডিটেকশন এবং আপনাকে অ্যাডভাইস করা, যেগুলো স্বল্পমূল্যে সেগুলো আমরা পরে টাকা দিচ্ছি। আমরা ডিটেক্ট করে বলছি আপনার এই রোগ, আপনি ওই জায়গায় সেখানে আমরা ডাক্তারকে বলেছে ভাই এই লোকটা যাচ্ছে, প্লিজ ট্রাই টু হেল্প। এইভাবে আমরা চেষ্টা করি। যখন আমরা হসপিটাল করবো বা ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশন যাবো, আমরা চেষ্টা করবো কীভাবে এটা করা যায়। ধন্যবাদ। আমি স্যার শেষ প্রশ্ন, একেবারে 1 মিনিট সময় হয়তো পাবো। আপনার কাছে জানতে চাই যে শিশুদের এই কিডনি রোগ দ্রুত বের করতে হলে, মানে সব জেলাতে যেহেতু নেফ্রোলজিস্ট এখন পর্যন্ত নাই, মানে কত সহজে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে যারা যদি আক্রান্ত হয়ে থাকে, কেমন লক্ষণ প্রকাশ পেলে তারা অন্তত তড়িঘড়ি করে একজন অ্যাডাল্ট হোক চাইল্ড হোক নেফ্রোলজিস্টের কাছে তারা আসবেন? প্রথমে বললাম যে আলট্রাসোনোগ্রাফি একটা জন্মের পরে যে কোনো শ্বাসকষ্ট রোগী আসলে অথবা বমি অথবা খিঁচুনি এগুলো আসলে আমাদের কিডনিটা অবশ্যই দেখতে হবে, আইসিইউ সেটিংয়ে তো এটা অবশ্যই দেখতে হবে। সেক্ষেত্রে তো স্যার চিকিৎসকদেরও তো একটা ট্রেন্ড আপ করা দরকার। না, চিকিৎসারা মোটামুটি যারা ফজিশন করে এফসিপিএস এরা তারা জানতে হয়, কারণ তো ওদের অনেক এই বিদেশি ডিগ্রি করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদেরও রোল আছে। আপনাদের কিন্তু আপনাদেরকে আমরা এই রোলের ভিতরে আছি স্যার। অবশ্যই এই যে অনুষ্ঠানটা করতেছেন পিপল এটা এই যে আপনি নিজের থেকে ইনিশিয়েটিভ নিচ্ছেন সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু মানুষকে বুঝতে হবে আস্থা স্থলে ফিরে আসতে হলে আমাদের দেশ কিডনি চিকিৎসা। আমি কিছুদিন আগে এক ভদ্রলোক আসছে খুব হাই প্রোফাইলের, উনি চোখের পানি ফেল দিয়েছে, কেউ মানে বলে যে 3 জনকে দেখাইছি, কেউ কথাটা শুনে নেই। আমি তো মানে এটে লস কি বলতে স্যার, মানে এটি যে কোনো বাচ্চা যদি বেড়ে না ওঠে, শ্বাসকষ্ট অথবা তার রক্তশূন্যতা, খিঁচুনি, ব্লাড প্রেশার, প্রত্যেকটা কিন্তু কিডনি রোগ। আর কিডনি একটা মাল্টি সিস্টেম ডিজিজ। কিন্তু যখন আপনার ডেইলি 150 থেকে 170 লিটার ব্লাড আপনার ফিল্টার করে, সেখানে একটু সমস্যা হলে পুরো বডি এখানে এফেক্টেড হচ্ছে। ব্রেন থেকে খিঁচুনি হইতে ডিজিল হার্ট সবখানে। তো কাজে যে কোনো খারাপ রোগ হলে কিডনি দেখা, কিডনি ফাংশন টেস্ট করা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে এতক্ষণ দর্শকদের অনেক ধন্যবাদ। যাদের কিডনি রোগ হচ্ছে তাদের জন্য প্রতিস্থাপনের এক ধরনের ভালো ব্যবস্থা বাংলাদেশে আছে, সরকারি পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। কিন্তু সবথেকে হতাশার খবর আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটি জানলাম যে বাংলাদেশে শিশু ইউরোলজিস্ট এখন পর্যন্ত আমরা পথ তৈরি করতে পারিনি। একজন সাবেক পরিচালক বললেন যে 24 বছর আগে চেষ্টা করেছিলেন, এখনও তিনি পারেননি। তো সেই জায়গাগুলো তৈরি করা, 50 লক্ষ শিশু কিডনি রোগীদের জন্য, যেমন অধ্যাপক মাইনউদ্দিন তিনি যেমন চেষ্টা করছেন এটি যুদ্ধ করে সেই রোগীদের জন্য সঠিক বন্দোবস্ত করা একটি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চাইবো যে শিশু বড় সবাই সরকারের সহযোগিতা বা বিত্তবানদের এগিয়ে আসা সব মিলে কোনো প্রাণহানি যেন আমাদের অসতর্কতার কারণে বা অসচেতনতার কারণে না হয়, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।